নমস্কার, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যদিও ভিডিওটি মাঝখান থেকে শুরু হয়েছে, কারণ আমরা গেছি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার সবচেয়ে যে লাস্ট আইল্যান্ড, সেই আইল্যান্ডে নাম হচ্ছে গোবর্ধনপুর। সেই গোবর্ধনপুরে এক ভদ্রলোক, যিনি একটা পুরাতাত্ত্বিক সংগ্রহশালা তৈরি করেছেন, এবং সেখানে তিনি যে সমস্ত সামগ্রী তার কাছে আছে, তার মুখ থেকে আপনারা শুনুন তিনি কিভাবে এগুলো আবিষ্কার করেছেন এবং তার পুরো কথা। বিশ্বজিৎ, ওনার নাম বিশ্বজিৎ সাউ। উনি গোবর্ধনপুরে যে শখের বাজার গ্রাম আছে, সেই গ্রামের উনি থাকেন এবং সেখানে উনি চাষবাস করেন। চাষবাসের ফাঁকে ফাঁকে তিনি এগুলো সেই সংগ্রহশালা তিনি গড়ে তুলেছেন এবং সেগুলোই আমরা দেখতে গেছি। আপনারা দেখুন এবং ওনার মুখে আপনি শুনুন উনি কীভাবে এগুলো পেয়েছেন। কোথা থেকে পেয়েছেন? এটা তো জিওলজিক্যাল রিপোর্ট বলছে যে সুন্দরবনে প্রাচীনতা থাকতে পারে না, তার কারণ নতুন জেগে ওঠা হচ্ছে সুন্দরবন, পলি দিয়ে গঠিত নতুন সুন্দরবন। কিন্তু আমি প্রমাণ করিয়ে দিচ্ছি, এগুলো সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে মরিয়ান পিরিয়ডের সভ্যতা। ফলে তাহলে 2500 বছর, কিন্তু ভূতত্ত্ববিদরা বলছে যে না, 600-700 বছর প্রাচীনতা, মানে 600-700 বছর মধ্যেই এই দ্বীপগুলো জেগে উঠেছে। মানে তার আগে এটা সমুদ্র ছিল। কিন্তু ঘটনা হয়েছে, আমি তো পাচ্ছি মানে 12 থেকে 18 ফিট মাটির তলায় আমাদের এই সমতল সুন্দরবন, যে সমতল ভূমিটা তার নিচে। তার মানে একটা সভ্যতা ছিল, জায়গাটা ভূমিকম্পে বসে গেছে। বসে যাওয়ার পরে উপরে পলি জমা হয়েছে। আর জিওলজিক্যাল যেটা দেখছে যে উপরের লেয়ারটা পলি, কিন্তু তলানির দিকটা যে আরো প্রাচীনতা ছিল, সেটা অন্তত আমি পাচ্ছি 3 লক্ষ বছরের প্রাচীনত্ব। মানে এখানে সেটা আর্কিওলজি না হোক, ধরো কাঠের ফসিল পাচ্ছি। হ্যাঁ, তার মানে কোনো সভ্যতা এখানে ছিল আগে? না, সভ্যতা তো আমি একেবারে পুরনো প্রস্তর যুগ পাচ্ছি, নবপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ পাচ্ছি। তার মানে একেবারে লক্ষ লক্ষ বছর আগেও এই একটা সমতল ভূমি ছিল। সেটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা যতটা সুন্দরবন এলাকা ধরে, গড়িয়া, আমাদের সল্টলেক বা চেতলা পর্যন্ত এই জায়গাটা এক সময়। আর পূর্ব দিকে বাংলাদেশের শেষ সীমানা, আর এদিকে মেদিনীপুর পর্যন্ত এই জায়গাটা এক সময়। এবং এখান থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত, মানে 80 কিলোমিটার পর্যন্ত পাচ্ছি লেয়ারটা। কিভাবে? মানে এই সমুদ্রে 80 কিলোমিটার পাচ্ছি, সেটা কিভাবে? আমি ছোটবেলায় যখন দেখতাম এই দ্বীপগুলো সমুদ্রের ভেতরে ঢুকে গেছে। আচ্ছা, হিস্ট্রিটা বলছি, বসে কথা হবে, এত সময় আপনার দাঁড়িয়ে আমি বলছি। আচ্ছা, এগুলো হচ্ছে মরিয়ান পিরিয়ডের, সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে মরিয়ান পিরিয়ডে। কিন্তু আমি সিন্ধু সভ্যতার সময়কালীনও বেশ কিছু পুরাবস্তু পেয়েছি। ফলে একেবারে যুগ যুগ ধরে এখানে সুন্দরবন একটা সমতল ভূমি ছিল, সভ্যতা ছিল। হ্যাঁ, সেটা প্রমাণ করতে পারছি আর কি। এই যেমন দেখুন, এটা ড্রাগন। ড্রাগন হচ্ছে চীনের লোগো, আমাদের যেমন অশ্বস্তম্ভ, ওদের হচ্ছে ড্রাগন। ফলে সে জিনিস এখানে পাচ্ছি। সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে একটা হাতি শিকার করছে মানুষ, ঢাল তরোয়াল নিয়ে। হ্যাঁ, ফলে সেটা এখানে পাওয়া গেছে। আচ্ছা, কয়েকটা লিপি। আপনার এখানে বন্য জীবজন্তুর উপর কিছু নেই না? প্রচুর, তো প্রায় 3000-এর উপরে জীবাশ্ম রয়েছে। এই তো বলবো, এখানে হাতি, গন্ডার, বাইসন এগুলো ছিল। এই তো রেজিস্টার করছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ, জীবজন্তু নিয়ে জিএসআই ওরা রেজিস্টার করছে।
একটা জিনিস দেখেছেন, দেখুন। প্রাচীন লিপি একটা, হ্যাঁ, সিলমোহর টাইপের। হ্যাঁ, ব্রাহ্মী লিপি এটা। তাই ভাষা উদ্ধার করা হয়েছে। আর সমস্ত বিশেষজ্ঞরা করছে, আমাকে কোনো ফিডব্যাক জানায়নি, তবে ব্রাহ্মী বলে এটা চিহ্নিত করা গেছে। মাটির তলা থেকে পেয়েছেন? হ্যাঁ, ওই যে পায়ের ছাপটা দেখা যাচ্ছে, ওইটা ওটা বাঘের। বাঘের ছাপ। এখনকার এটা কি এটা? এটা বার করছেন? এটা লিপি অশোকা ব্রাহ্মী। অশোকা ব্রাহ্মী। হুম। চাকার আবিষ্কার, আমরা চাকার আবিষ্কার কোত্থেকে জানা যায়? সব প্রাচীন হচ্ছে প্রায় 6,500 বছর আগে, যে সিন্ধু সভ্যতা বা মেসোপটেমিয়া বা মিশরের সভ্যতা, এখানে চাকার আবিষ্কার, খেলনার পেছনে চাকাগুলো লাগানো, এই চাকার আবিষ্কার জানা যায়। সেই সময় এই ধরনের চাকাগুলো আবিষ্কার হয়েছে। ও, মাটির মধ্যে দিয়ে। হ্যাঁ, সমস্ত প্রাচীন সভ্যতায় এই চাকার চিহ্নগুলো দেখা যায় পোড়ামাটির উপর। মুদ্রা আছে, মুদ্রা কত পুরনো, কত পুরনো মুদ্রা? এখানে প্রায় 4,000 বছর পুরনো মুদ্রা রয়েছে। এই যে লম্বাটা না, এইটা হ্যাঁ, প্রায় 4,000 বছর আমাদের। এইটা 4000 বছরে? হ্যাঁ, আমাদের এটা ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের না হ্যাঁ, মুদ্রার জনক হচ্ছে, আমরা বলি যে সম্রাট অশোক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারও আগে ছিল চোলদের 5 কয়েন ছিল। চল, হ্যাঁ, চল। চোল বংশ, বলছে প্রায় 3,500 বছর। ফলে তারও আগের এই মুদ্রা প্রচলন ছিল কপালে। এইগুলো তো রিসেন্ট, বেশি দিন হয়নি, 50 টাকা। দেশের মুদ্রা। অন্যান্য দেশে যেটা লম্বা করে মালা আছে, ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বেশিরভাগ। এইটা লম্বা করে যে চারদিকে ওই আনা, 11 আনা, 2 আনা, আনা পয়সা। 4000 বছর আগে তো মোটামুটি আমরা শুনেছি যে কড়ি ফড়ি দিয়ে এক্সচেঞ্জ হতো। না, সেটা পরেও হয়েছে, এমনকি পার্সিয়ান যুগেও হয়েছে করি। হ্যাঁ, সেটাই তো। কিন্তু তাহলে ওই সম্রাট অশোকেরও তো মুদ্রা ছিল। বংশ, হ্যাঁ। এই যে কনিষ্কের মুদ্রা আছে একটা, ওই পিঠে তামাটা করলে দেখো। এইটা না না, তার ওই ওই লম্বাটার পাশে যেটা। এইটা 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 এইটা। ও, ফলে যে যে শুধু এর ছিল, এরকম ব্যাপার না। মুদ্রা এসছে গেছে, আবার কেউ স্বর্ণ মুদ্রা করেছে পরে পরে, পরে সেটা রূপো, পরে কপার এসছে, তারপরে আবার অন্য ধাতু চলে এসছে। মানে যত তার কমছে, যখন অর্থনৈতিক কাঠামো কমে আসছে, তখন সোনা থেকে তুলে দিয়ে রূপো আসছে। তারপরে আবার আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তো স্বর্ণ মুদ্রা ছিল। হ্যাঁ ছিল ছিল। হ্যাঁ, তাতে সেখানে পরে রূপো এসছে, তারপরে কপার এসছে। লক্ষ্মী গণেশের ছাপ দেওয়ার ছিল। এইরকম চা তো ওই মোগল সাম্রাজ্যের ইয়েতে। এগুলো মানে কার কার ফসিল এগুলো? হ্যাঁ, এই ফসিল এটা বাইসনের, এটা বাইসন। আর এটা হাতির, এটা গন্ডারের, এই গন্ডারের গুলো। সুন্দরবনে বাইসন পাওয়া গেছে? হ্যাঁ, আর সুন্দরবন তো 100 বছর আগেও গন্ডার ছিল। ছিল। হ্যাঁ।
তবে এক যে গজলটা একটাই ছিল, যে সুমিটা যে নাচের উপরে, সেটা এটা কার এটা? এক সিংহ, এটা ডলফিনের। আচ্ছা, আপনি শুরু কবে থেকে করেন? প্রায় 37 বছর আগে। মানে এটা হঠাৎ আপনার মনে এলো? না, হঠাৎ নয়। হ্যাঁ, কথা কথা বলছি ওখানে আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা অন্য অন্য জায়গাকে ভাবাচ্ছে। এই একটা পদার্থ বলল, এই পদার্থটা কিসে? পদার্থটা কি? কোনো অ্যাস্ট্রোনমিক ইয়েতে এসেছিল? হাতে নিয়ে দেখুন। ভারী না? না, মোটামুটি একটা ভারী আছে। ভারী তো, বেশি ভারী। ভারী আছে। কোবার জাতীয় কিছু নাকি? এটা দেখুন। মূর্তি নাকি? না, যাই হোক, আমার কথা যে প্রশ্নটা আছে, এটা পদার্থটা কি? আচ্ছা, মানে আপনি কি জানেন না হ্যাঁ জানি, কি এটা? বলছি, আপনারাই বুঝে নিতে পারবেন পরবর্তী জিনিসগুলো। এটা দেখে ভালো। ও আচ্ছা 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 আচ্ছা, পয় প্রণালী। পাথর তো নয়, অন্য জিনিস। এটা কি কোয়ার্টজ টাইপের কিছু? না না, এটা কাঁচ। কাঁচ? হ্যাঁ, কাঁচের প্রথমের দিকে যে আবিষ্কার যখন করে, তখন এই ধরনের অস্বচ্ছ অমসৃণ। এটা কি এটা? এটা আচ্ছা, সুন্দরবনে কোথাও কি পাথরের সৃষ্টি হয়? সেটা পাথর তো পাথর হয় না, না? সেরকম তো আমরা শুনিনি। না, শিক্ষকরা পড়ান পাললিক শিলা বলে আছে, পাললিক শিলা। পলির দ্বারা গঠিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সেই জিনিস। দেখুন, পাললিক শিলা দু ধরনের হয়। এটা হচ্ছে এইগুলো না, উঁচু উঁচু যেগুলো, এগুলো সব ফুটো রয়েছে। এগুলো গ্যাসীয় পদার্থ প্রবাহিত হয়েছে, যেটা দিয়ে সেটা শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। যেমন আপনি এটা বলছিলেন কি, এটা দেখুন, যেটা দিয়ে গ্যাস গেছে, এটা দিয়ে শক্ত হয়ে গেছে, বাকিটা ক্ষয়ে গেছে। আবার এই ধরনের জিনিস, এই ফুটো রয়েছে, এটা এই ফুটো রয়েছে, ফলে গ্যাসটা যেখান দিয়ে গেছে সেটাই শক্ত হয়ে গেছে। আবার এই ধরনের জিনিসও দেখুন, ফুটো রয়েছে, হ্যাঁ, বাকিটা ক্ষয়ে গেছে। বা হাতেরটা নামিয়ে রাখেন না, হ্যাঁ, ওটা আড়াল হয়ে যাচ্ছে। ফলে এই যে এটা পাললিক শিলা, কিন্তু শিলা আরেক ধরনের পাললিক শিলা হয়, সেটা হচ্ছে এই জিনিস। এর কোনো কোথাও ফুটো নেই। এটা হচ্ছে, এটা দিয়ে দেখলে বোঝা যায় এটা চাপের সৃষ্টি হয়েছে, পলি জমে জমে চাপ পড়ে পড়ে এটা শিলার তৈরি হয়েছে। পরে পাললিক শিলা দু ধরনেরই হয়। আচ্ছা, আপনারা পড়েছেন, পড়াশোনা তো সবাই করেছেন, কিন্তু জানেন কি সমুদ্র ফেনা বলে কি? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। কিভাবে দেখতে হয়? সমুদ্র ফেনাতে ওই ইয়ের মতো আর কি, ওই সাদা, ওই প্রতিটা স্তর জমে জমে যেমন হয়, তাই তো? হ্যাঁ, কিরকম দেখতে, কিরকম ওই স্পঞ্জ টাইপের হয়, কিন্তু একটু ইয়েটুকুনো বেশি হয় সমুদ্রের ফেনা। এখানে কোথাও আছে সে জিনিস দেখা যায়? এইটা হবে এটা না, এটা আলাদা। না, এটা তো আলাদা জিনিস, এটা তো ঝাঁঝি টাইপ, ঝামা ঝামা। কিন্তু এটা ঝামাও নয়, এটা অন্য সমুদ্রের জিনিস। ফেনা আমাদের ঘরে তো ছিল একটা, ওইটা বোধ না, ওইটা ওইটা এইরকমই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাদেরটা ছিল, যেটা ছিল বাড়িতে, এটা সেটা এটা জাস্ট এর এরকম মধ্যে তো টাইপের। কোরাল আছে দেখছি। না না, কোরাল না, কোরাল নেই, কোরাল নেই। কোরালটা আমি দেখাচ্ছি, কোরাল তো আমার কাছে রয়েছে। ফলে সমুদ্র ফেনা সৃষ্টির যে রহস্যটা, আপনারা কতটা জানেন জানি না, এটা সৃষ্টি রহস্য আছে। এটা কি এটা? সমুদ্রের ফেনা তো ফেনা থেকে হয় না, ওটা একটা জীবাশ্ম টাইপের জিনিস হয় সেখানে। এটা একটা জিনিস। এটা কি জিনিস হতে পারে আপনাদের ধারণা? এটা কোনো ফসিল? ফসিল, হ্যাঁ, এটা তো ফলের মনে হচ্ছে। কিন্তু কিসের ফসিল এটা বলতে পারবো না। এটা একটা তৈলাক্ত পদার্থ। আচ্ছা,
প্রথম ক্লু। দ্বিতীয় হচ্ছে এটা পতঙ্গর দ্বারা গঠিত। কি দ্বারা? পতঙ্গর দ্বারা গঠিত। আচ্ছা, তৃতীয় ক্লু হচ্ছে এটার নির্যাস একটা সুখাদ্য মানুষের। মধু, মধু, মোম। এটা মোম, আচ্ছা, মোমের ফসিল। হ্যাঁ, এটা আপনার আন্দাজ এটা কত বছর পুরনো হতে পারে? এটা মিনিমাম 5-6 হাজার বছর পুরনো। 5,000 বছরের? এটা কোথা থেকে পেয়েছেন আপনি? ঢুনচি থেকে। ধুনচে থেকে। আচ্ছা, আচ্ছা, আমি দুটো পাথর দেখাচ্ছি, এটা দেখে বলুন কোনটা কোন পাথর। আচ্ছা, এটা কি ফসিল? পাথর, গ্রানাইট, কোষ্ঠী পাথর। এটা কোষ্ঠী পাথর মনে হচ্ছে তো। গ্রানাইট হতে পারে। এটা স্লেট পাথর। স্লেট। হ্যাঁ, এটা এটা কোষ্ঠী পাথর নাকি? কোষ্ঠী পাথর কিন্তু খুব ওয়েট হয়, ওয়েট হবে, হ্যাঁ। গ্রানাইট থেকে ওয়েট বেশি। গ্রানাইট। এটা আদবি পাথর নয়। মোমের মতো না? না, এটা হচ্ছে কয়লা। এই নখ আচ্ছা, দিয়ে আচ্ছা। করাবেন না, চারকোল। সবাই এগুলো হাতে দিয়ে দেখাতে নেই আর কি। ঠিক কথা, ঠিক কথা। হ্যাঁ, এটা কয়লা। ঘটনা হচ্ছে এটা কয়লা। হ্যাঁ, এবারে কয়লা আপনাদের একটা কথা সবার কাছে প্রশ্ন থাকে, কয়লার তার যে সৃষ্টি রহস্যটা কি? এটা তো ফসিল, কাঠ থেকে। মানে অনেক দিন বছরের গাছ পড়ে গিয়ে ফসিল তো, সৃষ্টি রহস্যটা কি, কি থেকে কয়লা? গাছের কাণ্ড থেকে। বহু বছরের জমি মাটির তলায় হয়ে গেলে সেটাকে কার্বন টাইপ হয়ে যায়, কয়লাই হয়ে যায়। কিন্তু সেটা হচ্ছে আমার ইয়েতে এটা কি থেকে কয়লা রূপান্তরিত, কিছু থেকে তো কয়লা রূপান্তরিত। হ্যাঁ, সে তো গাছও বটে। হতে পারে, গাছ হতে পারে, যে কোনো জিনিস থেকেও কয়লা হতে পারে। বহু বছর মাটির তলায় ভূমিকম্প থেকে, আগ্নেয়গিরি থেকে, আগ্নেয়গিরির ইয়ে থেকে। ভেতরে না, আগ্নেয়গিরির এর এটা নয়, এটা তো যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে অনেক বছর পুরনো কাঠ গাছ থেকে। যখন মাটিতে পড়ে থাকে সেই ওর যে অ্যাকচুয়াল তো আমরা- কার্বন, সেইটাই হচ্ছে, এটাও তো একটা কার্বন, form মানে তো। হ্যাঁ। আচ্ছা, এতকাল আমরা যেটা জেনে এসেছি যে প্রচুর গাছ অতীতে পৃথিবীতে ছিল, সেটা চাপা পড়ে কয়লা হয়েছে। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, কয়লা খাদানগুলো আমি যাইনি যদিও, কিন্তু যতদূর ছবিতে বা এতে দেখেছি, কয়লা খাদানগুলো হচ্ছে আপনি কয়লা যেখানে খাদান কাটা হচ্ছে তার 100 মিটার উপরে কিন্তু একটু গাছ পাবেন না, একটু কয়লা নেই। 100 মিটার এপারে এতটা কয়লা যে প্রায় 400 ফিট উঁচু হয়ে আর 1000 ফিট চওড়া হয়ে একেবারে কয়লা খাদান কাটা হচ্ছে, মাইলের পর মাইল কাটা হচ্ছে। এতটাই গাছ ওইখানে চাপা পড়েছিল, এত গাছ, আর তার 100 মিটার উপরে একটাও গাছ নেই। পৃথিবীতে গাছ হয়েছে, সব জায়গায় গাছ হয়েছে, আরে এত গাছ জড়ো করলো ওইখানে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা ইন্ডিয়ান মিউজিয়ামে ঢুকলেই দেখবেন যে বাম সাইডের দিকে একটা মোটা কালো পাথর হ্যাঁ, শুয়ে পড়ে আছে। আছে, হ্যাঁ। হ্যাঁ, ওটা কি? ওটা তো ফসিল, গাছের কাণ্ডের ফসিল। গাছের ফসিল। তাহলে গাছের ফসিল আমরা দেখছি কিভাবে, চিনছি কিভাবে? কয়েকটা জিনিস দেখেছে না, যে গাছের ব্যাসার্ধ, তার যে পাট বেড়েছে সেটা মানে পাট আছে, গাছের রোয়া দানাগুলো, গাছের কাণ্ডগুলো যেগুলো পাথর হয়ে গেলেও চেনা যাচ্ছে, গাছের কাণ্ডগুলো যেখানে যেখানে ছিল, গাছের গোড়া মোটা, আগার দিকে একটু সরু, ফলে এটা পরিষ্কার দেখলে কেউ একটু নিরীক্ষণ, কারো একটু যদি ভালো চোখ থাকে সে দেখলেই বলে দেবে যে এটা গাছ থেকে হয়েছে, কিন্তু পাথর হয়ে গেছে। এখন গাছ যদি এত চাপা পড়ে যায় ওখানে, তাহলে কোনো গাছের এই কয়লাটা দেখে মনে হয় কোথাও তার এই গাছের দানা, গাছের এইভাবে কোনো কয়লাতে, আপনি কয়লা যে তোলা হয় বা যেখানে ব্যবহার হয়, দেখবেন কোথাও কয়লা গাছের কোনো আস্তরণ নেই, কিছু গাছের চিহ্ন পাবেন না, শুধু এই স্লেট পাথরের মতো পাট পাট করে এইরকম পাবেন কয়লাতে, মানে লেয়ার আছে, এক একটা লেয়ার। লেয়ার। হ্যাঁ, ফলে এটা যদি গাছ হয় তাহলে লেয়ার থাকবে না, যেটা শিলাতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইগুলো প্রশ্নগুলো সবার কাছে থাকলো। এবার ভাবুন যেটা কি হতে পারে। আপনারা যদি প্রশ্ন করেন, আপনি কিছুটা জায়গায় এসেছিলেন, না এই শেয়ার এসেছিলেন বোধহয়, আপনি খণ্ডন করেছেন যে
ইয়ে আগ্নেয়গিরি। হুম আমাদের পৃথিবী ছেড়ে দিন, অন্যান্য সৌরমণ্ডলে যতগুলো গ্রহ আছে সবগুলোই জ্বালানি আছে, জ্বলছে। শুধু মঙ্গল গ্রহে বলছে ঠান্ডা, কিন্তু ওটা ঠান্ডা হয়ে যেতে পারে। আমাদের পৃথিবী একটা সময় ঠান্ডা হয়ে যাওয়ার ফলেই তো প্রাণীর উৎকর্ষ হয়েছে। ফলে এই যে এই যে গোটা বায়ুমণ্ডলে সৌরমণ্ডলে যে জ্বালানি আছে বলে তো জ্বলছে, তাই সে তো না? বটেই। মানে জ্বালানি সরে গেলে ওটা এক সময়, সেটা ফসিল এখন ফুয়েল বলা হতে হচ্ছে পারে যে বা উড ফসিলও হতে পারে। এক সময় বলা হচ্ছে আমরা এমনিতেই মারা যাব, সেটা হচ্ছে সূর্য যদি তাপ না ছড়ায়। ফলে সূর্যেরও মানে সৌরশক্তি ছাড়া কোনোটাই আমাদের অস্তিত্ব নেই। নেই। ফলে ও যদি আস্তে আস্তে নিভে আসে তাহলে গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। সৌরমণ্ডল ঠান্ডা হয়ে গেলে তো ন্যাচারালি কোল্ড। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এই কয়লাটা জ্বালানিটা যদি পৃথিবীতে সূর্য থেকে ছিটকে আসার ফলে যে গ্রহগুলো সৃষ্টি হয়েছে তাতে জ্বালানি আছে, তাহলে পৃথিবীতে একসময় ছিল, যেটা বাইরে প্রকাশ পেয়েছিল সেগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তারপরে বরফ হয়েছে নানা কারণে, সেগুলো টেকনিক্যাল বিষয়, ওরা বলবে। কিন্তু এই যে জ্বালানিগুলো কিছু পৃথিবীর অভ্যন্তরীণ থেকে গেছে তো, যেগুলো আমরা আগ্নেয়গিরি হিসেবে পাচ্ছি, তেল উৎখনন করছি, সেই ধরনের কয়লাটাও একটা জ্বালানি। কয়লাটা যে জ্বালানি, কয়লাটা হচ্ছে মিশ্রণ জ্বালানি, মানে তৈল পদার্থ কার্বনের সঙ্গে মিশে জ্বালানি। সেটা মাটি হতে পারে, তাতে এবং যে আগ্নেয়গিরির যে গরলটা বেরোয় সেটা যদি জ্বলতে থাকে লাভাটা, তাহলে কিন্তু এইরকম বা গ্রানাইটও হবে। কিন্তু যদি মাটির তলায় তলায় ঠেলে দেয় এক জায়গায় বুঝতে হয়, তাহলে ও তো পুড়ে ছাই হচ্ছে না, ফলে ওর মধ্যে জ্বালানি থেকে যাচ্ছে, তখনই কয়লা হচ্ছে। আমি বোঝাতে পারলাম কিনা আপনাদের? তাই না? আগ্নেয়গিরি লাভা বিভিন্ন ধরনের হয়। আমার কাছে প্রায় 100 রকমের এখানে পাথর আছে, সব পাথরই আগ্নেয়গিরি থেকে থেকে সৃষ্টি। সৃষ্টি। হ্যাঁ, ফলে সেটা বিভিন্ন ধরনের হয়। লক্ষ লক্ষ বছর। সুন্দরবনে আগ্নেয়গিরি ছিল একসময়। না, আমি এটা সুন্দরবনের কথা বলছি না, তাই কয়লাটা তো এখানে সৃষ্টি নয়। কয়লা কেউ এনেছিল, ব্যবহার হয়েছিল, যখন লোহার আবিষ্কার এসে গেছে তখন কয়লা এনেছে। আমাদের তো পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি যেটা আছে, হ্যাঁ। পুরোটাই ছিল আগ্নেয়গিরি। হ্যাঁ, সেখান থেকেই সৃষ্টি হয়েছে, সেই জন্য তো এত কয়লার খাদান ফাদান পাওয়া গেছে। আমি আমি একবার দিল্লিতে গেছিলাম, একবার ঝাড়খণ্ডে গেছিলাম, এই দুটো জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি ট্রেনে যেতে যেতে শুধু টিলাগুলো লক্ষ্য করছিলাম, পাহাড়গুলো লক্ষ্য করছিলাম। ঝাড়খণ্ডে নেবে আমি পাহাড়গুলো পর্যবেক্ষণ করছিলাম। আমার যা দৃষ্টি, যা চিন্তা ভাবনা, আমি দেখছি একই জায়গায় 100 ফিট ওধারে সাদা পাথর, 100 ফিট এধারে কালো পাথর, পাট পাট করে ইয়ে করা। আমি সেই ঝাড়খণ্ডে যে পাহাড়টা আছে ওখানে নেমে দেখছিলাম। ফলে সেখানে লক্ষ্য করছিলাম যে এখানে শুধু পাথর, আবার সমতল ভূমিতে এসে শুধু রাড়ো মাটি বা শুধু বালি, এই ধরনের। ফলে পৃথিবীর যে কি, মানে এটাও যে একসঙ্গে সৌরমণ্ডলে থাকার ফলে যে কি ওর ভেতরে প্রবাহিত হয়েছে আগ্নেয়গিরি বা মানে জ্বালানি আর কি, যেটা যার ফলে পাহাড়ের সৃষ্টি এইসব হয়েছে। তা সেখানে অনুভব করছিলাম এই পাথর কয়লা তাহলে হালকা এবং ফুটছে কেন? জ্বালানি না থাকলে তো, তৈল পদার্থ না থাকলে তো পুড়বেই না। ফলে তাই আর কয়লার সৃষ্টির রহস্য আমি যদি যাইনি, শুনছি যে কয়লাকে খাদান থেকে তুলে পাহাড়ের গায়ে মেলে দেওয়া হয়, দিয়ে আগুন ধরে দেওয়া হয়, দিলে ওর থেকে জ্বালানি তেল বেরোয়, তেল গড়িয়ে এসে নিচে খাদানে জমা হয়, সেটা পিচ হিসেবে ব্যবহার হয়। যে পিচ দেওয়া হয়, বিটুমিন টার এইসব তৈরি হয় হয়তো ওটার সাথে আবার পেট্রোলের এই যে না, দুটো কয়লা, একটা হচ্ছে যেটা আমরা খাদান থেকে, সেটা হচ্ছে হার্ড কোক। সেটাতে কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু সব, মানে ওটা ওই জ্বালানোর পর যে বললেন না বিটুমিন বেরোয়, হ্যাঁ। সেটা জ্বালানোর পর যেটা বেরোয় সেটা হচ্ছে আমরা যে বাড়িতে ব্যবহার করি, হ্যাঁ, সেইটা, হ্যাঁ। সেটাই হচ্ছে এটা। আমি সেটাই বলতে চাইছি, ওইটা তাহলে তেলটা বের করে নিয়ে বাকিটা তবু জ্বালানি থাকে। আবার আমরা বাড়িতে কয়লা ব্যবহার করার পরেও আবার তাকে ঘুঁটে করে আবার দেওয়া হয়, মানে বারবার পোড়ানো হয়, মানে এতটা জ্বালানি ওকে বারবার পোড়ানো হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু কিছু বিষয়।
হ্যাঁ, এটা সম্পর্কে, এটা যে আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরির লাভা আবার যখন জ্বলে না, তখন ওর যে গরলে যে ফুটতে থাকে সেটা ওই ব্ল্যাক স্টোন হয়ে যায়। কিন্তু যদি ওটা আবার নিভিয়ে যাওয়ার পরে, মানে আগ্নেয়গিরিটা লাভাটা যে বেরোচ্ছে সেটা গড়িয়ে গড়িয়ে পড়লে তার ভেতরে এরকম বাষ্প থেকে যায়, ফলে এটা সেই ধরনের পাথর, হালকা হয়ে গেছে। স্পঞ্জের মতো। হ্যাঁ, কিন্তু যদি ফুটতে থাকে, জ্বলতে থাকে, তাহলে পাথর হয়েছে, শক্ত হয়েছে, ভেতর গ্যাস থাকবে না। এটাই নবপ্রস্তরের যদি আচ্ছা হাতে- আচ্ছা, এইটা এইটা কি যেটা এটা পাথরই, পাথরের উপরেই কোনো কিছু ফসিল? না, পাথর পাথর আর পাথরের নতুন করে ফসল আর কিছু না। না, অনেক সময় পাথরের উপর হয়তো ঝিনুক ছিল। না, ঝিনুকটা এটা যেহেতু সমুদ্রে বেরিয়ে পড়েছে মাটির তলা থেকে, তখন ওই সামুদ্রিক সমুদ্রের সঙ্গে আচ্ছা। এখানে প্রায় সিন্ধু সভ্যতার সময়কালীন এইসব টেরাকোটার নকশাগুলো পাওয়া গেছে এখানে। তখন পোড়ামাটির ছিল সিন্ধু সভ্যতার সময়। হ্যাঁ, সিন্ধু সভ্যতায় অনেক ডেকোরেশন তো আমরা পাই। সিন্ধু সভ্যতা তো সব থেকে, মেসোপটেমিয়া আর সিন্ধু সভ্যতা এটা তো সব থেকে উন্নত। তখনও পৃথিবীর অন্যান্য জায়গায় তো সৃষ্টি হয়নি। না, এরকম 7টা তো জায়গায় পাওয়া গেছে আমাদের, চীন, তারপরে ভারতে ওই হরপ্পা সিন্ধু সভ্যতা, তারপরে পাকিস্তান আছে। আফগানিস্তান আছে, আফগানিস্তানেও পাওয়া গেছে এরকম সভ্যতা। না, এই জায়গাটা জুড়ে, এই জায়গাটা জুড়ে আমি সেটা একটা সভ্যতাই ধরবো, একই দক্ষিণ সময়। এশিয়াতে, দক্ষিণ এশিয়া পুরোটাই হচ্ছে ওই মেসোপটেমিয়া আর মানে ওই যে আমাদের ব্যাবিলন সভ্যতা মহেঞ্জোদারো, আছে। হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতাটা না, এটাই দক্ষিণ এশিয়াতেই সভ্যতাটা ছিল। সারা পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে এরা। না, তার ওই সময়কালীন 7 জায়গায় সারা পাওয়া পৃথিবীর গেছে। সভ্যতা বলছে মানে এটাই। মিশরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, এইগুলো পরে ব্যাবিলিয়ান সভ্যতা, না ব্যাবিলন তো একটু পরে, কিন্তু মিশরীয় সভ্যতা তার উপরে আছে। মিশরীয় সভ্যতা কিন্তু এর সাথে অ্যাটাচ ছিল। এই আমাদের যে সনাতনের ছিল না, হ্যাঁ। তার সাথে মিশরীয় সভ্যতাটা অ্যাটাচ ছিল। মানে এরা এই যে তখন তো আফগানিস্তান তার মুসলিম কান্ট্রি হয়নি তখনও। না, মুসলিমরা তখন আর, মুসলিম তো বেশি দিনের নয়, না, মুসলিম আমি তখন কিন্তু সনাতন ধর্মটা মোটামুটি এই দক্ষিণ এশিয়া পুরোটাই ছিল। সনাতন ধর্মের যত সভ্যতা, যত সংস্কৃতি, কেন এখন এই আফগানিস্তানে মাটি খুললে এখনো কিন্তু এইসব পাওয়া যায়। আমি কয়েকদিন আগে একজনের সঙ্গে খুব ইয়ে হয়েছিল, আলোচনা হচ্ছিল যে ধর্ম, আমি বলছিলাম যে ধর্ম তো 2500 বছরের প্রাচীন কোনো ধর্ম পাওয়া যায়নি। মানে আমাদের বুদ্ধ হচ্ছে প্রথম পৃথিবীর মধ্যে ধর্ম প্রচার করেছে, এছাড়া এর আগে, তারপরে খ্রিস্ট, তা হযরত মুহাম্মদ তো বোধহয় 1600। হ্যাঁ, ওটা বেশি দিন না। হ্যাঁ, তারও 7 নবীর আগ্নেয় না না, আছে আমাদের। শঙ্করাচার্য কবে? হ্যাঁ, শঙ্করাচার্য সে তো 1500 বছর, 1500 কত খ্রিস্টাব্দে বেদান্ত বেদ শঙ্করাচার্য। কিন্তু শঙ্করাচার্য 4টে শ্রুতি বেদকে একত্রিত করে বেদান্ত বেদ লিখলো। কিন্তু ঘটনা হয়েছে একটা, কি জানো তো, আমাদের যে প্রাচীন ভাষাগুলো, সেই ভাষাগুলো প্রথম যদি লিপিবদ্ধ হয় সেটা হচ্ছে পালি ভাষায়, আমাদের ত্রিপিটক। এর আগে পৃথিবীতে কোথাও ধর্ম গ্রন্থ লিখা হয়, লিখিত নেই, যা সব শ্রুতি আর কি। হ্যাঁ, কিন্তু মেসোপটেমিয়ায় যেটা পাওয়া গেছে, ওদের যে আইন কানুন গুলো চলতো, সে আইন কানুন গুলো লিপিবদ্ধ হতো, কিন্তু সেটা ধর্ম গ্রন্থ হিসেবে। হ্যাঁ, তার গুরুত্ব ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, অনেকগুলো ঘটনার সঙ্গে আমার এই সংগ্রহশালাটা শুরু। সেটা হচ্ছে কি না, আমার ছোটবেলায় আমি যখন এই 5-6 বছর 7 বছর বয়সটা, যখন সবে জ্ঞান পড়ছে, একটু বাইরের দিকে বেরোতে পারছি, সমুদ্র পাড়ের ধারে গিয়ে দেখি না প্রচুর খোলামকুচি ইট ফিট গুলো পড়ে আছে বা মাটি থেকে বেরোচ্ছে। তখন বড়দের প্রশ্ন করতাম, এগুলো কি, এগুলো এরকম মাটির তলায় কেন? না, এগুলো আগেকার মানুষের ঘর বাড়ি ছিল। হ্যাঁ, ব্যবহৃত জিনিস, ব্যবহৃত, যে আগেকার মানুষের ঘর বাড়ি ছিল, তাদের ব্যবহৃত জিনিস। তা আগেকার মানে কবেকার, এই প্রশ্নটাই যাচ্ছে, আগেকার মানে কবেকার, আজ থেকে কত বছর আগে।
তা সেই প্রশ্নটা আস্তে আস্তে বড় হতে থাকে, সেই প্রশ্নগুলো থাকে। তা আমার ওই সব থেকে ওই ক্লাস 4 পর্যন্ত আমি পড়াশোনা করতে পারি, তখন মানে 5-7 দিন করে উপোস যেত এরকম অবস্থায়। তখন এই গ্রামাঞ্চলে খাদ্য সংকট ভীষণ ছিল, ফলে সেই সময় সেই অভাবের সময় ক্লাস 4 পর্যন্ত পড়া বন্ধ করে দিতে হয়। যখন ক্লাস 4-এ পড়ছিলাম, না যখন 2-তে পড়ছিলাম, তখন একটা প্রশ্ন উত্তর ইতিহাসে পাওয়া যায়, সেটা ক্লাস 2-তে। সেটা হচ্ছে কি, ধরো রামের বাবার নাম কি, হ্যাঁ, নিচে লিখে থাকতো 10 টাকা। তা এইরকম করে প্রশ্ন উত্তর করবে, রামায়ণকে একটা পর্বে লেখা হয়েছে নানা প্রশ্ন উত্তর করে। মানে তাহলে রামায়ণ আজ থেকে কত বছর আগে রচিত, মানে রামের জন্ম কত বছর আগে। সেই বড়দের প্রশ্ন করলে বা রামায়ণ যেমন শুনে অনুভব হলো 60 সহস্র কোটি বছর আগে। অ্যাকচুয়ালি পৌরাণিক মানে পুরোনো কালে আর কি আর্কোলজি জানা যায়, তারা 6 পর্যন্ত জানতো, 60 পর্যন্ত জানতো, কিন্তু 100 পর্যন্ত জানতো না। হ্যাঁ, ফলে 60 সহস্র কোটি বছর। হ্যাঁ, তা সেই 60 সহস্র কোটি এর তো কোনো আদিম তো আমরা ইয়েতে পাচ্ছি না, এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। ফলে এখনো সেটা দিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের মানে ভাষার লিপিবদ্ধ হলো যদি পাললিক আমাদের পালি ভাষাতে যদি প্রথমে হয়, আড়াই কি 2300 কত খ্রিস্টাব্দে বোধ হয় ওই ধর্মগ্রন্থটা লিখা হয়, মানে বুদ্ধের প্রায় 150 বছর পরে, মারা যাওয়ার পরে সম্রাট অশোকই লিখা। ফলে তাহলে অশোক লিপি আবিষ্কার করলো, তাহলে লিপিটা যদি অশোকই আবিষ্কার করে, তার আগে তাহলে কোনো গ্রন্থ ছিল না, তাহলে রামায়ণ মহাভারত তার আগের নয়। এখন যেটা স্টাডি করতে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই সেমিনারে, সেখানে নানা জায়গায় বক্তব্যে যেসব গবেষকদের কাছ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 2য় শতকে রামায়ণটা শুরু হয়েছে, আর মহাভারত খ্রিস্টপূর্বাব্দে, আর রামায়ণ মহাভারত শুরু হয়েছে খ্রিস্টাব্দ 1ম শতক। এগুলো সবই শেষ হয় গুপ্ত যুগে। ফলে এতকাল ধরে একটা মানুষ তো লিখে যায়নি, আর এগুলো তো শ্লোক আকারে, যখন সমাজে যে কোনো শ্লোক সৃষ্টি হয়েছে সেটা ওর সঙ্গে যুক্ত হয়েছে, ফলে লিপিবদ্ধ যেহেতু হয়েছে, ফলে সেই এইভাবে সৃষ্টি হয়েছে। আমরা আজকের যে দাঁড়িয়ে যদি সেই ধর্মীয় যে চারিদিকে যে ভাবটা চলছে, আমি তো একেবারে গোড়ামি ভাবি মানুষের সৃষ্টি। তাছাড়া আমি যেটা সব থেকে বেশি যেটা আমার ভাবায় আমাকে, সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতে মানুষ কিন্তু যাযাবরী জীবন ছিল। মানে মানুষ, আমার যে পূর্বপুরুষ আমি অনুসন্ধান করতে গিয়ে 13 পুরুষ পর্যন্ত পেয়েছি। ওরা 13 পুরুষের আগে ছিল উড়িষ্যার বালেশ্বর, উড়িষ্যা থেকে চলে আসে হিজলিতে, ওখানে 200 বছর থাকে, ফ্যামিলি গুলো বড় হয়ে যায়, একটা ফ্যামিলি চলে যায় আবার কাঁথি আউরাই, সেখানে থাকতে থাকতে ওইখান থেকে পাচ্ছি 13 পুরুষ। তার আগের যে হিজলিতে এসছে বা মেদিনীপুর উড়িষ্যা থেকে এসছে তাদের বাচ্চা। আচ্ছা স্যার, আপনার কি চলে যাচ্ছে নাকি? আমার একটু ইয়ে ছিল,